আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ কামরুজ্জামান। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স টেকনোলজির চতুর্থ পর্বের ছাত্রছাত্রীদের নেটওয়ার্কস, ফিল্টার্স এন্ড ট্রান্সমিশন লাইনস বিষয়ের নাম। বিষয় কোড 66841। পাঠ পরিকল্পনা উপস্থাপনায় মোহাম্মদ কামরুজ্জামান, ইনস্ট্রাক্টর টেক ইলেকট্রনিক্স, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট, ময়মনসিংহ। আজকে আমরা আলোচনা করব, আমরা গত ক্লাসে যেখানে শেষ করেছিলাম তার প্রথম অধ্যায়ের কিছু অংশ বাকি ছিল। আজকে আমরা ওইটুকু অংশ আলোচনা করব এবং দ্বিতীয় অধ্যায়ের কিছু অংশ আলোচনা করব। যেমন আমরা গত দুইটা ক্লাসে, আজকে অনলাইন ক্লাস তৃতীয় ক্লাস, গত দুই ক্লাসে যেমন আমরা আলোচনা করেছি ইন্টেলিজেন্স থিওরেমের বিবৃতি ও ব্যাখ্যা, সুপারপজিশন থিওরেম, সাবস্টিটিউশন থিওরেমের ব্যাখ্যা, থেভনিনস ও নর্টনস থিওরেমের ব্যাখ্যা, রেসিপ্রোসিটি থিওরেম। আজকে আলোচনা করব আমরা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমের ব্যাখ্যা, প্রথম অধ্যায় থেকে। ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম হচ্ছে যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম কোনো ডিসি সোর্স হতে কোনো রেজিস্টিভ লোডে সর্বোচ্চ পাওয়ার ট্রান্সফার হবে তখনই যখন লোড রেজিস্ট্যান্স বা সোর্সের সাথে সংযুক্ত সিরিজ রেজিস্ট্যান্স বা সোর্সের আভ্যন্তরীণ রোধের সমান হবে। আমি আবার বলতেছি যে কোনো ডিসি সোর্স হতে কোনো রেজিস্টিভ লোডে সর্বোচ্চ পাওয়ার ট্রান্সফার হবে তখনই যখন লোড রেজিস্ট্যান্স বা সোর্সের সাথে সংযুক্ত যে সিরিজ রেজিস্ট্যান্স বা সোর্সের আভ্যন্তরীণ রোধের যে রেজিস্ট্যান্স থাকে সেটার যখন সমান হবে। যেমন এইখানে দেওয়া আছে, যেমন এই যে এখানে আরএস, এই যে আমরা যে সার্কিটটা দেখতেছি, এখানে যে এই সোর্সের সাথে সিরিজের যে রেজিস্টারটা সংযোগ আছে আরএস বা আরটিএস সমান সমান দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন চিত্রের মধ্যে, যে এই আরএস রেজিস্ট্যান্স যখন এই রেজিস্ট্যান্স আরএল এর সমান হবে তখন এই লোডের মধ্যে সর্বোচ্চ পাওয়ার ট্রান্সফার হবে। এই লোডের মধ্যে তখন সর্বোচ্চ পাওয়ার ট্রান্সফার হবে। আমার বোঝা গেছে মনে হয়। যে ধরা যাক একটি সার্কিটে একটি ডিসি ভোল্টেজ সোর্স যার ভোল্টেজ বিএস, এখানে বিএস দেওয়া আছে, বিএস যেটা সমান সমান বিটিএস এ ধরা হয়েছে, কারণ আমরা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমটা থেভনিনের সাহায্যে আমরা করি, এই জন্য সার্কিটটাতে বিটিএস দেওয়া হয়েছে যে বিএস সমান সমান বিটিএস। তাহলে এই ভোল্টেজ সোর্সটা হচ্ছে বিএস এবং আরএস হলো সোর্সের সাথে সিরিজে সংযুক্ত রোধ এবং আরএল হলো লোড রেজিস্ট্যান্স। আমরা যেটা চিত্র মধ্যে দেখছি যে এখানে বিএস হচ্ছে ভোল্টেজ সোর্সের যে ভোল্টেজ, আরএস হচ্ছে সিরিজে ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে সংযুক্ত রেজিস্ট্যান্স, আর বিএল হচ্ছে আরএল হচ্ছে লোড রেজিস্ট্যান্স। সোর্সের সাথে সিরিজে সংযুক্ত রোধ ও আরএন হলো লোড রেজিস্ট্যান্স। সার্কিটের লোড কারেন্ট আইএল, লোডের মধ্যে যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে, লোডের মধ্যে কি কারেন্ট প্রবাহিত হচ্ছে, যে আমরা যে সার্কিটটা পরে আসছি, যে এখানে দেওয়া আছে যে এটা একটা সিরিজ সার্কিট, তাহলে এইখানে কারেন্টটা কত হবে, তাহলে এখানে মোট রেজিস্ট্যান্স কত এই সার্কিটের, তাহলে মোট রেজিস্ট্যান্স হচ্ছে, যেহেতু এটা একটা সিরিজ সার্কিট, তা আরএস প্লাস আরএল, আর মোট ভোল্টেজ হচ্ছে বিএস। তাহলে এখানে এই যে এই যেহেতু সিরিজ সার্কিটের সব জায়গায় কারেন্ট সমান, সেই ক্ষেত্রে আমরা আরএল সমান সমান লিখতে পারবো যে বিএস বাই আরএস প্লাস আরএল, যেটা আমরা এখানে আইএল ইকুয়াল বিএস বাই আরএস প্লাস আরএল। লোডে সরবরাহকৃত পাওয়ার, যে আমার এই লোডে কি পরিমাণ পাওয়ার ড্রপ হবে, অর্থাৎ আরএল লোডে কি পরিমাণ পাওয়ার যাচ্ছে, যে পাওয়ারটা দেওয়া আছে যে পিএল সমান সমান কি, যে আইএল স্কোয়ার আরএল, অর্থাৎ লোড কারেন্টের বর্গ ইনটু লোড রেজিস্ট্যান্স। আমরা পাওয়ার সমান সমান কি জানি, যে কারেন্টের ওই লোডের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের বর্গ আর ওই লোড রেজিস্ট্যান্সের গুণফল। এখন যদি আমরা এই আইএল এর মান, মানে এই লোড কারেন্টের মান এখানে পাওয়া গেছে কি বিএস বাই আরএস প্লাস আরএল, এই মানটা আমরা বসাই দিছি। এই মানটা বসাই দেওয়ার পরে ইনটু আরএল, তাহলে আমরা এই সমীকরণটা আমার এখানে যে দাঁড়ালো, অর্থাৎ পিএল সমান সমান হলো আমার এই সমীকরণটা, অর্থাৎ বিএস স্কোয়ার ইন্টু আরএল বাই আরএস প্লাস আরএল হোল স্কোয়ার।
এখন আর এল এর মান পরিবর্তন করে লোডে সর্বোচ্চ পাওয়ার ট্রান্সফার করা যায়। এখন কি করা যাবে যে লোড রেজিস্ট্যান্সের মান পরিবর্তন করে লোডে সর্বোচ্চ পাওয়ার ট্রান্সফার করা যায়। লোডে সর্বোচ্চ পাওয়ার ট্রান্সফারের জন্য আমাদেরকে ডিফারেন্সিয়েট করতে হবে যে সর্বোচ্চ পাওয়ার এর যে পিএল আছে সেটা ডিফারেন্সিয়েট করি যদি আরএল এর সাপেক্ষে, সেটার মান হবে 0। সেই ক্ষেত্রে যদি আমরা পিএল এর মানটা এখানে বসাই দিই ডিফারেন্সিয়েট করার জন্য, তাহলে আমরা এই 1 নং সমীকরণে যে মানটা পাওয়া গেছে পিএল সমান সমান সেই মানটা আমরা এই ডিফারেন্সিয়েট করব। ডিফারেন্সিয়েট করার পরে আমি আমার সমীকরণে বসানো হলো, যে আপনারা দেখতেছেন যারা সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার, যেহেতু আপনারা ফোর্থ সেমিস্টারে অবশ্যই ডিফারেন্সিয়েট করতে পারেন, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করে আসছেন, তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন। তাহলে এই সমীকরণটাকে ডিফারেন্সিয়েট করার পরে আমরা যেটা পাবো সেটা এই সমীকরণ দাঁড়াবে। দ্বিতীয় সমীকরণটা হবে এই ইকুয়েশনটা দাঁড়াবে। তো এই ইকুয়েশন এটা দেওয়ার পরে এটা থেকে আমরা যদি সমাধান করি যে কোন সার্কিটে এখানে দুইটা অংশ পাওয়া গেছে, একটা বিএস স্কয়ার আর হচ্ছে এই সমীকরণটা ব্র্যাকেটের ভিতরতে আমরা জানি যে একটা অংশ যদি 0 না হয় তাহলে অবশ্যই আরেকটা অংশ 0 হবে। তো আমরা ধরে নিলাম যে এখানে কোন সার্কিটে পাওয়ার ট্রান্সফারের জন্য ভোল্টেজ কখনোই 0 থাকে না। তাহলে যেহেতু এটা 0 ইজ নট ইকুয়াল 0 বিএস, তাহলে অবশ্যই এই সমীকরণটার মান কি হবে 0 হবে। আমরা এটা সমাধান যারা করে আসছি আমরা সবাই বুঝি এটা। তাহলে কি হলো যে এই সমীকরণটা সমান ইকুয়াল 0। তো এই সমীকরণটা এই পাশে যদি আমি সাইড চেঞ্জ করি তাহলে এটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে। এর পরবর্তী লাইনটা হবে যে RS প্লাস RL হোল স্কয়ার মাইনাস 2RL RS প্লাস RL। এখন আমি এই সমীকরণ থেকে কি করতে পারি যে এই RS প্লাস RL টা কি কমন নিতে পারি। যদি কমন নিই তাহলে আমার কমন নিয়ে আবার এই পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে 0 হয়ে যাবে। তখন আমার সমীকরণটা হবে RS প্লাস RL মাইনাস 2RL ইকুয়াল 0। এইখান থেকে আমি পেয়ে গেলাম কি যে RS মাইনাস RL ইকুয়াল 0, অর্থাৎ RS সমান RL। অর্থাৎ এই যে আমরা বলছিলাম সোর্সের সাথে যে সিরিজে সংযুক্ত রেজিস্ট্যান্স বা আভ্যন্তরীণ রেজিস্ট্যান্স, সেটা যদি RS আর এই ভোল্টেজ লোড রেজিস্ট্যান্স, ওই সার্কিটের লোড রেজিস্ট্যান্স RL যদি সমান হয় তাহলে সার্কিটের মধ্যে সর্বোচ্চ পাওয়ার ট্রান্সফার হবে। তাহলে আমরা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের থিওরেমটা আমরা অবশ্যই প্রমাণ করতে পারলাম। যদি এইটা আমার সঠিক হয়ে যায় তাহলে আমার প্রমাণ ইজি। তাহলে এটা আমরা দেখব যে অর্থাৎ লোড রেজিস্ট্যান্স সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্সের সমান হলে লোডে সর্বোচ্চ পাওয়ার ট্রান্সফার হবে। ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম নিম্নলিখিতভাবে ব্যাখ্যা করা যায়। যেমন কোন ডিসি সার্কিটের লোড রেজিস্ট্যান্স যখন থেভেনিন সমতুল্য রোধের সমান হয় তখন লোডে সর্বোচ্চ পাওয়ার ট্রান্সফার হবে। বলতেছি কি যে কোন ডিসি সার্কিটের লোড রেজিস্ট্যান্স যখন থেভেনিনের সমতুল্য রোধের সমান হয় তখন লোডে সর্বোচ্চ পাওয়ার ট্রান্সফার হয়। অর্থাৎ আমরা যখন আগের ক্লাসগুলোতে আমরা পড়ে আসছি যে থেভেনিন একটা সিরিজ ভোল্টেজ সোর্স, থেভেনিন রেজিস্ট্যান্স, থেভেনিন লোড রেজিস্ট্যান্স, যদি আমাদের ওইগুলো কি যে যদি সমান হয় তাহলে সেটা কি সর্বোচ্চ পাওয়ার ট্রান্সফার হবে। সর্বোচ্চ পাওয়ার ট্রান্সফারের সূত্র হলো সর্বোচ্চ লোড কারেন্ট IL, এটা কি BS বাই RS প্লাস RL বাই BS বাই 2RS। অর্থাৎ যখনই এটা সমান হবে তখন আমরা কি RL এর পরিবর্তে RS বসাতে পারবো, যেহেতু RL সমান RS সমান RL, তাহলে BS বাই 2RS। অতএব সর্বোচ্চ পাওয়ার ট্রান্সফারের ক্ষেত্রে PL ম্যাক্সিমাম, তাহলে কি হবে লোড কারেন্ট স্কয়ার বর্গ ম্যাক্সিমাম RS বা এই BS বাই 2RS স্কয়ার, অর্থাৎ BS হোল স্কয়ার বাই 4RS সর্বোচ্চ পাওয়ার। সোর্স কর্তৃক মোট সরবরাহকৃত পাওয়ার, তাহলে এখন যদি আমি সোর্স থেকে যে পাওয়ারটা দিছি সেটা কি হবে আমার, সেটা যে পিটি যে সেটা যদি টোটাল পাওয়ার হয় তাহলে পিটি সমান সমান হবে পিএস। পিএস মানে এই সোর্সের সাথে যে রেজিস্ট্যান্স লাগানো, রেজিস্টরটা লাগানো সেইটার যে ভোল্টেজ ড্রপ সেইখানে যে পাওয়ারটা হবে সেই পাওয়ার, আর লোড রেজিস্টর যে পাওয়ার সেটার পাওয়ার, এই দুইটা পাওয়ারকে যোগ করলে আমার কি পাওয়া যাবে টোটাল পাওয়ার। তাহলে আমি যদি দুইটাই যেহেতু সমান দুইটার মান বসাই দিলে আমার এই ভ্যালুটা চলে আসবে। অর্থাৎ মোট পাওয়ারের ক্ষেত্রে আমার BS হোল স্কয়ার 2RS। তো আমরা একটা উদাহরণ দেখি যে আমরা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমের ক্ষেত্রে একটা উদাহরণ দিই যে সার্কিটে R1 এর মান কত হলে এতে সর্বোচ্চ পাওয়ার ট্রান্সফার হবে, মানে লোড রেজিস্টরের মানটা কত হলে এর মধ্যে সর্বোচ্চ পাওয়ার ট্রান্সফার হবে, লোডের সর্বোচ্চ কারেন্ট এবং সর্বোচ্চ পাওয়ারই কত হবে। এরকম যদি একটা উদাহরণ আমরা গাণিতিক সমাধান দেখি, যেখানে একটা সার্কিট দিছি যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম উইথ এক্সাম্পল যেটা দেওয়া আছে, যে আমরা যদি এই অঙ্কটা দেখি তাহলে
আমরা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের ক্ষেত্রে এটা বাইর করতে পারবো, মানে থিওরেমের সাহায্যে এই অঙ্কটা আমরা সমাধান করতে পারবো। তো এখানে একটা সার্কিট দেওয়া আছে, একটা ভোল্টেজ সোর্স দেওয়া আছে 10 ভোল্ট, একটা রেজিস্টর দেওয়া আছে 6 ওহম, আর একটা প্যারালালে আর একটা 6 ওহম, তার সাথে আর একটা 2 ওহম, এবং এ বি প্রান্তে আরএল লুড রেজিস্টর সংযোগ করা আছে। আমি বলে নিই প্রথমেই যে আমরা যখন ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম গুলো মানে এটা সাধারণত আমরা থেভনিন সূত্রের সাহায্যে করে থাকি। তাহলে আমরা যদি থেভনিনের সূত্রের সাহায্যে করে থাকি, তাহলে থেভনিন থেকে আমাদেরকে অবশ্যই এই যে আমরা কি নির্ণয় করতে হবে, আমাকে থেভনিন ভোল্টেজ নির্ণয় করতে হবে, থেভনিন রেজিস্ট্যান্স নির্ণয় করতে হবে। তো থেভনিন ভোল্টেজ নির্ণয় করতে গেলে আমরা থেভনিনের অঙ্ক যেহেতু আগেই করে আসছি, তখন আমাকে কি করতে হবে, এই যে এ বি প্রান্তটা সার্কিট থেকে কি খুলে ফেলতে হবে। এই আই বি প্রান্তটায় আর এল লুডটাকে সার্কিট থেকে খুলে ফেলতে হবে। খুলে ফেলার পরে এই সার্কিটের মোট রেজিস্ট্যান্স নির্ণয় করতে হবে। খুলে ফেলার পরে এই সার্কিটের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট নির্ণয় করি। তাহলে এই দিক দিয়ে তখন 6 ওহমের মধ্যে দিয়ে এই দিক দিয়ে একটা কারেন্ট আসবে, কারেন্ট এসে এই দিক দিয়ে এইখানে চলে যাবে। এই দিকে আর কোনো কারেন্ট যাবে না, যেহেতু এ বি প্রান্তটা খোলা। আমরা এটা আগে বোঝানো হয়েছে। তাহলে এই সার্কিটের মধ্যে প্রবাহিত কারেন্ট হবে 10/6 প্লাস 6, 10/6 প্লাস 6। দেখি আমরা কি করব। তো প্রথমে রোধকে খুলে এতে থেভনিনের সূত্র প্রয়োগ করে থেভনিন সমতুল্য সার্কিট অঙ্কন করা হলো। তো সার্কিটের 6 ওহমের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট I সমান সমান কি পাবো আমরা, 10/6 প্লাস 6 অর্থাৎ 0.83 এম্পিয়ার। অন 6 ওহম রোধের ভোল্টেজ ড্রপ বা থেভনিন ওপেন সার্কিট ভোল্টেজ, অর্থাৎ প্যারালালে যে রেজিস্টারটা ছিল সিরিজের 6 ওহমের ওর মধ্যে দিয়ে প্রবাহিত ভোল্টেজ ড্রপ অর্থাৎ VTH 6, মানে 6 হচ্ছে রেজিস্টরের মান, আর ওর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট হচ্ছে 0.83 অর্থাৎ 5 ভোল্ট। VTH আমরা পেয়ে গেলাম। ভোল্টেজ সোর্স শর্ট করে এ ও বি প্রান্তের মধ্যে দিয়ে থেভনিন সমতুল্য রোধ পাওয়া যাবে RTH, অর্থাৎ আমি আবার সার্কিটটা চলে যাচ্ছি, যে এই সার্কিটটা এখন কি করতে হবে, আমার থেভনিন রেজিস্ট্যান্স করলে এটা খুলে ফেলে এটা কি হয়ে যাবে, শর্ট হয়ে যাবে। শর্ট হয়ে গেলে কি হবে, এই 2 সিরিজে আর 6 প্লাস 6 এই দুইটা 6 হবে প্যারালালে, তাহলে আমরা RTH পেয়ে যাব। যেখানে এবি প্রান্তের মধ্যে থেভনিন সমতুল্য RTH 2 আর দুইটা 6 আর 6 প্যারালাল, তাহলে আমরা এখানে এই সমাধান করে এটা পেয়ে গেলাম কত, 5 ওহম RTH পেয়ে গেলাম। তাই আমি VTH পেয়ে গেলাম, RTH পেয়ে গেলাম এই সার্কিটে। অতএব সর্বোচ্চ পাওয়ার ট্রান্সফারের ক্ষেত্রে অবশ্যই আমরা জানি যে RS সমান সমান RL সমান সমান 5 ওহম। তা আমরা যেহেতু আমি RS এর মান RL এর মান 5 ওহম, এখানে RS পেয়ে গেছি। RS মিন্স RTH থেভনিন রেজিস্ট্যান্স। আমরা আগেই বলছিলাম যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের ক্ষেত্রে দুইটা একটা সিরিজে রেজিস্ট্যান্স থাকে, তো টোটাল রেজিস্ট্যান্সটাকে আমরা RTH এ নিয়ে আসবো। যদি RTH বা সিরিজ রেজিস্ট্যান্স যেটা ভোল্টেজ সোর্সের সাথে সংযুক্ত সেটা যদি RS, সেটার মান আমরা পেয়েছি 5 ওহম, সেটা সমান হচ্ছে RL লুড রেজিস্ট্যান্স। কারণ ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের শর্তটাই হচ্ছে যে সিরিজ রেজিস্ট্যান্স বা আভ্যন্তরীণ রেজিস্ট্যান্স সমান সমান হবে লুড রেজিস্ট্যান্স। সেটার মান পেয়ে গেলাম 5 ওহম। এখন সর্বোচ্চ কারেন্টের ক্ষেত্রে আমার এখানে এটা BS RS RL, আমরা এই সার্কিট থেকে যদি লক্ষ্য করি, এখন আমার সার্কিটটাকে কি করলাম, আমরা ওই সার্কিটটাকে এইটার মধ্যে ড্রাইভ আউট করে নিয়ে আসলাম এই সার্কিটের মধ্যে, অর্থাৎ BS RS প্লাস RL। এখানে RS এর এবং RL এর ভ্যালু যখনই সমান হবে তখন লোডে সর্বোচ্চ কারেন্ট সর্বোচ্চ পাওয়ার ট্রান্সফার হবে। তখন IL ম্যাক্স, তাহলে VTH আমরা আগেই ফর্মুলা পেয়েছি যে VTH বাই 2 RTH বা প্লাস 2 RS, তাহলে 5/2 ইন্টু 5 অর্থাৎ 0.5 এম্পিয়ার, 0.5 এম্পিয়ার। লোডে কর্তৃক সর্বোচ্চ গৃহীত পাওয়ার PL ম্যাক্সিমাম, তা IL স্কোয়ার ম্যাক্সিমাম RTH আমরা ফর্মুলা দেবো, আমরা 1.25 ওয়াট পেয়ে গেলাম। অর্থাৎ আমারই যখনই RS এবং RL এর মান সমান হবে তখন এই সার্কিটের মধ্যে দিয়ে সর্বোচ্চ পাওয়ার 1.25 ওয়াট পাওয়া যাবে, লোডের মধ্যে পাওয়ার। তাহলে আমরা আমার ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমের আমি আমার প্রমাণটা এবং একটা উদাহরণস্বরূপ অঙ্কটা বোঝানো হয়েছে। তাহলে আমরা আজকে এই পর্যন্ত আমার প্রথম চ্যাপ্টারের সমাপ্ত। তাহলে আমরা এর পরবর্তীতে দ্বিতীয় চ্যাপ্টার আমরা দেখব যে দ্বিতীয় চ্যাপ্টার আমরা কি করব। তা আমরা গত 2 ক্লাসে পড়েছি প্রথম চ্যাপ্টারের বাকিগুলো আমি আলোচনা করেছি।
আর ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম আজকে বাকি ছিল, এটা কমপ্লিট হলো। তো প্রথম চ্যাপ্টার থেকে আসলে ম্যাথগুলো যদি ভালো করে পাওয়া যায় প্রমাণে, অবশ্যই পরীক্ষায় ভালো করা যাবে এবং আপনারা বেশি বেশি প্র্যাকটিস করুন ম্যাথগুলো, যেন পরবর্তীতে আপনাদের পরীক্ষা প্লাস জানার জন্য আপনাদের সুবিধা হয়। তা আমরা এখন দ্বিতীয় অধ্যায় আলোচনা করব। দ্বিতীয় অধ্যায় হচ্ছে চার প্রান্তীয় নেটওয়ার্কের বৈশিষ্ট্য, অর্থাৎ চার প্রান্ত বিশিষ্ট নেটওয়ার্কের সংজ্ঞা আমাদেরকে এই অধ্যায়ে আছে, যে নেটওয়ার্কের সংজ্ঞাগুলো শিখতে হবে। সংজ্ঞা শিখতে হবে অ্যাক্টিভ উপাদান, প্যাসিভ উপাদান, লিনিয়ার ও নন লিনিয়ার উপাদান, ইউনিলিটারেল এবং বাইলিটারেল উপাদান। 1.2 তে আছে এবং 1.3 তে আছে নেটওয়ার্কের শ্রেণী বিভাগের বর্ণনা। 2.4 এ আছে সিমেট্রিক্যাল এবং অ্যাসিমেট্রিক্যাল নেটওয়ার্কের সংজ্ঞা। 2.5 এ আছে সিরিজে যুক্ত জেনারেল 4 টার্মিনাল সিমেট্রিক্যাল নেটওয়ার্কের ক্যারেক্টারিস্টিক্স, ইম্পিডেন্স, প্রপাগেশন কনস্ট্যান্ট, এটুনিয়েশন কনস্ট্যান্ট, ফেজ কনস্ট্যান্টের ব্যাখ্যা। এবং 2.6 এ আছে সিরিজে যুক্ত জেনারেল 4 টার্মিনাল অ্যাসিমেট্রিক্যাল নেটওয়ার্কের ইন্টারেটিভ ইম্পিডেন্স, ইমেজ ট্রান্সফার কনস্ট্যান্ট এবং ইনসারশন লস। তো এই হচ্ছে আমাদের চার প্রান্তীয় নেটওয়ার্কের বৈশিষ্ট্যের মধ্যে এই দ্বিতীয় চ্যাপ্টারের মধ্যে এই আমাদের 2.1 থেকে 2.6 পর্যন্ত আমাদের সিলেবাস অনুযায়ী যা আমাদেরকে পড়তে হবে। তো আজকে আমরা নেটওয়ার্কের সংজ্ঞাগুলো দেখব। যে প্রথমে 2.1 নেটওয়ার্কের, যে আসলে নেটওয়ার্কটা কাকে বলে। তো আমাদের নেটওয়ার্ক, বৈদ্যুতিক নেটওয়ার্ক, বৈদ্যুতিক শক্তির এক বা একাধিক উৎস এবং বিভিন্ন প্রকারের সার্কিটের উপাদানে সমন্বিত যে কোনো ব্যবস্থাকে বৈদ্যুতিক নেটওয়ার্ক বলে। আমি মনে হয় আবার বলতেছি, যে বৈদ্যুতিক শক্তির এক বা একাধিক উৎস এবং বিভিন্ন প্রকারের সার্কিট উপাদানের সমন্বিত যে কোনো ব্যবস্থাকে বৈদ্যুতিক নেটওয়ার্ক বলে। যেমন রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, ট্রান্সফরমার এবং বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস। যেমন আমরা এখানে একটা সার্কিট দেখাইছি, যে এখানে দেখেন ভোল্টেজ সোর্স আছে, দুইটা ভোল্টেজ সোর্স আছে, এক বা একাধিক উৎস যাকে বলে। যেমন রেজিস্টর R1, R2, R3, রেজিস্টরের মধ্যে বিভিন্ন কারেন্ট প্রবাহিত হচ্ছে। এই যে রেজিস্টরের সমন্বয়ে, ভোল্টেজ সোর্সের সমন্বয়ে যে এই যে একটা নেটওয়ার্ক, মানে সার্কিট, এটা কি বলা হয়? নেটওয়ার্ক, বৈদ্যুতিক নেটওয়ার্ক। বিদ্যুৎ প্রবাহিত অবস্থায় যে নেটওয়ার্কের মধ্যে দিয়ে কি বৈদ্যুতিক নেটওয়ার্ক, যেহেতু যে ওই নেটওয়ার্কের মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হইতে হবে, অর্থাৎ যে সার্কিটগুলোর মধ্যে কারেন্ট প্রবাহিত হয়, রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, ভোল্টেজ সোর্স, এগুলো সমন ব্যবহার করা হয়, ওইটাই হচ্ছে বৈদ্যুতিক নেটওয়ার্ক। ট্রান্সফরমার থাকে। এই বৈদ্যুতিক নেটওয়ার্কগুলো আবার অনেকগুলো আছে, যেমন অ্যাক্টিভ নেটওয়ার্ক, বিভিন্ন ধরনের নেটওয়ার্ক আছে। যেমন অ্যাক্টিভ নেটওয়ার্ক, অ্যাক্টিভ নেটওয়ার্ক হচ্ছে যে এটি এমন একটি সার্কিট বা নেটওয়ার্ক যাতে এক বা একাধিক ইএমএফ এর উৎস, ইএমএফ মানে ইলেকট্রোমোটিভ ফোর্স, আমি আগে আলোচনা করছি, ইএমএফ এর উৎস মানে ভোল্টেজ সোর্সগুলো, ইএমএফ। আমরা যেটা ডিসি ভোল্টেজ সোর্স, তখন ডিসির ক্ষেত্রে ভোল্টেজ সোর্স হিসাব করি, এসির ক্ষেত্রে ইএমএফ বলি, ইলেকট্রোমোটিভ ফোর্স এর উৎস, এবং সার্কিট প্যারামিটার থাকে। সার্কিট প্যারামিটার যেমন রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, এগুলো হচ্ছে সার্কিট প্যারামিটার। যেমন এই একটা সার্কিট, এটার মধ্যে একাধিক উৎস আছে ইএমএফ, যেমন এই B1 একটা উৎস, B2 একটা উৎস, এই সার্কিট প্যারামিটার R1, R2, R3 রেজিস্টর গুলো আছে। এই জন্য এটা একটা অ্যাক্টিভ নেটওয়ার্ক। এটা একটা অ্যাক্টিভ নেটওয়ার্ক। আমি আবার বলতেছি যে এটি এমন একটি সার্কিট বা নেটওয়ার্ক যাতে এক বা একাধিক ইএমএফ এর উৎস এবং সার্কিট প্যারামিটার থাকে। আপনারা, আমার মানে আপনাদের রিকোয়েস্ট থাকবে যে আপনারা এই কথাগুলো বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন সময় বারবার আসে, বারবার বিভিন্ন ইলেকট্রনিক্সের যত সাবজেক্ট আছে সবগুলোতে আসে, যে অ্যাক্টিভ, প্যাসিভ, অ্যাক্টিভ নেটওয়ার্ক, নেটওয়ার্ক কাকে বলে, এই জিনিসগুলো। এই জন্য ভালোভাবে আপনারা, মানে এই যে এমন ভাবে থাকতে হবে, যেমন প্রাথমিক, এই জিনিসগুলো হচ্ছে প্রাথমিক, যেটা মানুষ সবসময় কি, যে এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে যে জিনিসগুলো সবসময় আমাদের জানা দরকার, মানে টুটস্থ থাকতে হয়। যে অ্যাক্টিভ নেটওয়ার্ক, প্যাসিভ নেটওয়ার্ক, আমরা এখন দেখব যে প্যাসিভ নেটওয়ার্ক কাকে বলে। যে প্যাসিভ নেটওয়ার্ক, এটি এমন একটি সার্কিট বা নেটওয়ার্ক যাতে কোনো ইএমএফ এর উৎস থাকে না।
শুধু সার্কিট প্যারামিটার থাকে। তাহলে প্যাসিভ নেটওয়ার্কটা কি হচ্ছে, যার মধ্যে কোনো ইএমএফ উৎস থাকবে না। আর অ্যাক্টিভ নেটওয়ার্কটা কি আছে, যার মধ্যে ইএমএফ থাকবে এবং প্যারামিটার দুইটাই থাকবে, তার সেটা হবে অ্যাক্টিভ। আর প্যাসিভটা হচ্ছে যার মধ্যে কি ভোল্টেজ সোর্সটাই থাকবে না, ইএমএফ এর কোনো উৎস থাকবে না। যেমন এখানে দেখেন রেজিস্টার R1 R2 R3 আছে, কিন্তু দেখেন এখানে কোনো ভোল্টেজ সোর্স নেই। যেহেতু ভোল্টেজ সোর্স নেই, এই জন্য এটা কি বলা হবে, প্যাসিভ নেটওয়ার্ক। তো আমরা অ্যাক্টিভ নেটওয়ার্ক এবং প্যাসিভ নেটওয়ার্কটা বুঝতে পারছি। অনেক সময় পরীক্ষায় আসে যে অ্যাক্টিভ নেটওয়ার্ক এবং প্যাসিভ নেটওয়ার্কের পার্থক্য লেখেন। তো আমি আশা করব যে আপনারা এই দুইটা থেকে পার্থক্যটা লিখতে পারবেন। যেমন সার্কিট আছে, সংজ্ঞা আছে, মানে এইগুলো দিয়ে আপনারা পার্থক্যটা লিখতে পারবেন। তারপর হচ্ছে লিনিয়ার নেটওয়ার্ক, যে জিনিসটা বারবার আসে, যে কোনো সার্কিটের ব্যাখ্যা দিতে গেলে, সার্কিটের কার্যপ্রণালী বর্ণনা করতে গেলে যে কথায় কথায় আসে, একটি লিনিয়ার সার্কিট বা লিনিয়ার নেটওয়ার্কের, একটি লিনিয়ার সার্কিটের ক্ষেত্রে, একটি লিনিয়ার নেটওয়ার্কের ক্ষেত্রে এরকম আসতে থাকে যে কোনো সাবজেক্ট, ইলেকট্রনিক্সের যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে। তো এই জন্য আমাদের লিনিয়ার নেটওয়ার্কটা এখন থেকে ভালো করে বুঝে নেওয়া উচিত। এটি এমন একটি সার্কিট বা নেটওয়ার্ক যার প্যারামিটার সমূহ স্থির থাকে, যার প্যারামিটার সমূহ স্থির থাকে, অর্থাৎ কারেন্ট বা ভোল্টেজের সাথে পরিবর্তন হয় না। অর্থাৎ লিনিয়ার সার্কিটটা হচ্ছে যে আমি এখানে যে এই যে একটা সার্কিট, এটা একটা এসি সার্কিট দেখানো হচ্ছে, এখানে একটা রেজিস্টর আছে, একটা ইন্ডাক্টর আছে। তা আইআর আইএল এর মধ্যে কারেন্ট, ইআর ইএল ভোল্টেজ ড্রপ, আই কারেন্ট প্রবাহিত হচ্ছে। তো এই যে যে নেটওয়ার্কটা, এইখানে যে প্যারামিটার দুইটা দেওয়া আছে, একটা রেজিস্টর দেওয়া আছে, একটা ইন্ডাক্টর দেওয়া আছে। সে বলতেছে যে এইখানে যে কারেন্ট এবং ভোল্টেজের সাথে পরিবর্তন, এখানে যদি ভোল্টেজ পরিবর্তন হলে কি হবে, ভোল্টেজের যদি আমি মানটাকে পরিবর্তন করি, ভোল্টেজ সোর্সের মান যদি একটা ভেরিয়েবল থাকে, এটা যদি আমি পরিবর্তন করি, তাহলে নিশ্চয়ই কারেন্টের মান পরিবর্তন হবে। যখন কারেন্টের মান পরিবর্তন হবে, রেজিস্টর আর ইন্ডাক্টরের মানের কোনো পরিবর্তন হবে না। এই সার্কিট প্যারামিটারের মানের কোনো পরিবর্তন হবে না, এদের মানগুলো কি থাকবে, স্থির থাকবে। এই শর্তটাকেই বলে লিনিয়ার নেটওয়ার্ক। যেমন এখানে ভোল্টেজ, কারেন্ট, যেমন এখানে যদি কারেন্ট বাড়ে তাহলে ভোল্টেজ বাড়বে, বা ভোল্টেজ বাড়লে কারেন্ট বাড়বে, কিন্তু এটা কি স্টেট থাকবে, প্যারামিটারের মধ্যে দিয়ে যখন যাবে এটা কোনো কি থাকবে, স্টেট থাকবে, এদের মানের কোনো পরিবর্তন হবে না। এটি এমন একটি সার্কিট বা নেটওয়ার্ক যার প্যারামিটার সমূহ স্থির থাকে, অর্থাৎ কারেন্ট বা ভোল্টেজের সাথে পরিবর্তিত হয় না। আচ্ছা, নন লিনিয়ার নেটওয়ার্ক। নন লিনিয়ার নেটওয়ার্ক এটি এমন একটি সার্কিট বা নেটওয়ার্ক যার প্যারামিটার সমূহ ভোল্টেজ বা কারেন্টের পরিবর্তনের সাথে পরিবর্তিত হয়। এটি এমন একটি সার্কিট বা নেটওয়ার্ক যার প্যারামিটার সমূহ ভোল্টেজ বা কারেন্টের পরিবর্তনের সাথে পরিবর্তিত হয়। যেমন একটা রেকটিফায়ার সার্কিট, রেকটিফায়ার কি হবে, ডায়োডের মান কি হয়, পরিবর্তন হয়। এই যে ডায়োড, এই যে প্যারামিটার, এটা একটা প্যারামিটার, এটাকে এখানে যখন আমি ভোল্টেজ দেবো, কারেন্ট দেবো, তখন ডায়োডের মানের পরিবর্তন হবে। যেমন আমরা স্টেবিলাইজার সার্কিট পড়ে আসছি, জেনার ডায়োড পড়ে আসছি, যে ওইগুলোর মধ্যে কি হয়, এইগুলো কি টেম্পারেচার সাথে সাথে তার মানের পরিবর্তন হয়। যেমন আমরা জানতাম কি, যে যখনই আমরা ভোল্টেজ বৃদ্ধি করি, তখন কারেন্ট বৃদ্ধি করলে জেনার ডায়োডের ক্যারেক্টারিস্টিক এরকম যে কোএফিসিয়েন্ট রেজিস্ট্যান্স অনেক সময় পরিবর্তন হয়, পরিবর্তন হয়ে কি লোডে একই ধরনের সাপ্লাই দিতে থাকে, ওটা জেনার ডায়োডের ক্ষেত্রে অবশ্য। তো এইখানে কি এই ডায়োডটা কি এর মানের সাথে এটা কি মান পরিবর্তন হয়ে যাবে। যেমন এখানে আমরা কারেন্ট দিয়েছি, যে এটা ভোল্টেজ আস্তে আস্তে এটা কি পরিবর্তন হয়ে যাবে। তো এই জন্য এটাকে নন লিনিয়ার সার্কিট, এটি এমন একটি সার্কিট বা নেটওয়ার্ক যার প্যারামিটার সমূহ ভোল্টেজ বা কারেন্টের পরিবর্তনের সাথে পরিবর্তিত হয়। তো আমরা নিশ্চয়ই বুঝতে পারতেছি, মানে সহজ জিনিস, আপনি মানে সহজ করে বুঝলেই সহজ, প্র্যাকটিস করতে নাহলে মনে থাকে না আর কি, মাঝে মাঝে দেখতে। ইউনিলিটারাল নেটওয়ার্ক, এটি এমন একটি সার্কিট বা নেটওয়ার্ক যার কার্যক্রম বা অপারেশনের দিক অনুযায়ী এর বৈশিষ্ট্য বা গুণাবলীর পরিবর্তন হয়। যেমন ডায়োড, বা উভয় দিকে কাজ করে না। এটি এমন একটি সার্কিট বা নেটওয়ার্ক যার কার্যক্রম বা অপারেশন দিক অনুযায়ী এর বৈশিষ্ট্য বা গুণাবলীর পরিবর্তন হয়। যেমন ডায়োড, যা উভয় দিকে কাজ করে না, অর্থাৎ ডায়োডের কিন্তু দুইটা প্রান্ত থাকে, একটা পজিটিভ, একটা নেগেটিভ। তো যখনই আমি পজিটিভ, এইখানে এই যে সিগন্যালটা দেওয়া আছে, এখানে একটা এসি সিগন্যাল দেওয়া আছে, এই সিগন্যালটা তো পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ। তো এই পজিটিভ এর সময় এটা ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত হয়, নেগেটিভ সময় এটাকে রিভার্স বায়াস প্রাপ্ত হয়, অর্থাৎ এর মধ্যে কোনো কারেন্ট প্রবাহিত হয় না। যেহেতু সে পজিটিভের জন্য
কাজ করে ওয়ান ওয়ে, মানে একটার জন্য কাজ করে, আরেকটার জন্য, উভয়ের জন্য সে কাজ করে না। এই জন্য সে ইউনিলিটারাল। ইউনিলিটারাল মানে এক দিকের জন্য কাজ করা, একের জন্য কাজ করা, উভয়ের জন্য না। এই জন্য এটা ইউনিলিটারাল। আর যেটা বাইলিটারাল নেটওয়ার্ক, এটি এমন একটি সার্কিট বা নেটওয়ার্ক যার কোনো দিকেই এর বৈশিষ্ট্য বা গুণাবলীর কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ একই থাকে। অর্থাৎ বাইলিটারালের ক্ষেত্রে সে উভয় দিকেই কাজ করবে, তার কোনো বৈশিষ্ট্য পরিবর্তন হবে না, সে উভয় দিক দিয়ে কাজ করবে। যেমন রেজিস্টর টাইপ আছে, যেটা রেজিস্টর কারেন্ট, আমি মানে উভয় দিকে যদি সাপ্লাই দিই তাহলে আমার কারেন্ট প্রবাহিত হইতে থাকবে, এটা কোনো পরিবর্তন হয় না। যেমন এখানে দেখাচ্ছে বাইলিটারাল সার্কিট ট্রান্সমিশন লাইন। ট্রান্সমিশন লাইনে কি, যদি এইখান থেকে দেওয়া হয় তাহলে এই দিকে যাবে, আবার যদি এইখানে দেওয়া হয় তাহলে এই দিক দিয়ে কারেন্ট। ট্রান্সমিশন লাইনকে একটি বাইলিটারাল নেটওয়ার্ক বলা হয়, বা যার উভয় দিকে কাজ করে। আমরা ট্রানজিস্টরের ক্ষেত্রে বলি যে ট্রানজিস্টর বাইলিটারাল, আবার ফ্যাডের ক্ষেত্রে বলি যে ফ্যাড ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, আমরা যারা ফার্স্ট সেমিস্টারে পড়ে আসছি, সেটা আবার ইউনিলিটারাল টাইপ। এখানে একটা বাল্ব দেওয়া দেখানো হয়েছে, যেখানে একদিকে কাজ করতেছে তার একদিকে কাজ করবে না, বাইলিটারাল। আমাদের এই চার প্রান্ত নেটওয়ার্কের বিশিষ্ট বাড়ির কাজ থাকবে আমাদের দ্বিতীয় চ্যাপ্টারে। বাড়ির কাজ থাকবে যে সংজ্ঞাগুলো লিখতে হবে। অ্যাক্টিভ উপাদান, প্যাসিভ উপাদান, লিনিয়ার ও নন লিনিয়ার উপাদান, ইউনিলিটারাল এবং বাইলিটারাল উপাদান। তা আমরা তো আগেই বলেছিলাম যে আমাদের বাড়ির কাজগুলো যেগুলো দেওয়া থাকে, এইগুলো আমরা সংশ্লিষ্ট সাবজেক্টের সংশ্লিষ্ট টিচারের কাছে আমরা জমা দিব। অর্থাৎ আমার ক্লাসের এই সাবজেক্টের যে টিচার নেয় তার কাছে আমরা একটা সেশনাল খাতা করে বা এইগুলো আমরা শিখে আমরা বাড়ির কাজ অনুযায়ী আমরা স্যারের কাছে জমা দিব। যখন এখানে আমরা আপনাদের বাড়ির কাজ দেওয়া হয়েছে, যেমন অ্যাক্টিভ উপাদান। অ্যাক্টিভ উপাদানগুলো কি? যেমন অ্যাক্টিভ উপাদানগুলো আমি শুধু একটু হিন্ট দিয়ে দিচ্ছি, যেমন সেমিকন্ডাক্টর ডিভাইস, ইলেকট্রনিক্স টিউব, এইগুলো সেমিকন্ডাক্টর ডিভাইসগুলোকে অ্যাক্টিভ উপাদান। যেমন আমরা অ্যাক্টিভ, আমরা কিন্তু এখানে অ্যাক্টিভ নেটওয়ার্ক করেছি। অ্যাক্টিভ নেটওয়ার্কের অ্যাক্টিভ উপাদানগুলো সেমিকন্ডাক্টর ডিভাইস, যেমন ট্রানজিস্টর, ডায়োড, এগুলো কি সেমিকন্ডাক্টর ডিভাইস, এগুলো হচ্ছে অ্যাক্টিভ উপাদান। যেমন প্যাসিভ উপাদান, প্যাসিভ উপাদান কি? যেমন রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, এগুলো প্যাসিভ উপাদান। লিনিয়ার এবং নন লিনিয়ার উপাদান, তা আমি লিনিয়ারের ক্ষেত্রে বলছিলাম যেগুলো স্থির থাকে, যার রেজিস্টর ক্যাপাসিটর মানের কোনো পরিবর্তন হয় না পাওয়ারের সাথে, তো এটা সংজ্ঞা অনুযায়ী। যেমন লিনিয়ার উপাদানে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে সম্পর্ক নির্দেশ করে, নন লিনিয়ার এটা করে যেগুলো পরিবর্তন হয়। আর ইউনিলিটারাল এবং বাইলিটারাল উপাদান যেগুলো আছে, আপনারা এটা বাড়ির কাজ করে জমা দেবেন স্যারের কাছে। আর একটা দিবেন যে, যেহেতু এগুলো সহজ থিওরি টাইপ, নেটওয়ার্কের শ্রেণী বিভাগের বর্ণনা, যে নেটওয়ার্ক কত প্রকার, কি কি, কিভাবে কাজ মানে তার বর্ণনা দিবেন, যে সে কিসের উপর ভিত্তি করে কি কাজ করে। এগুলো বইয়ের মধ্যেও দেওয়া আছে, আপনারা এগুলো বাড়ির কাজ করে উক্ত স্যারের কাছে আপনারা জমা দিবেন আশা করি। তাহলে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমাদের প্রশ্নগুলো আপনারা এতে করতে পারেন, কমেন্টসের মধ্যেও করতে পারেন। আমরা পরবর্তী ক্লাসে আপনাদের প্রশ্নপত্রের উত্তর দেওয়ার চেষ্টা করব। বর্তমান এই ক্লাসের উপর, মানে ক্লাস বেসিস প্রশ্নগুলো, যে ক্লাসটা করানো হলো এটার উপর কোনো প্রশ্ন থাকলে আপনি প্রশ্ন করে লিখতে পারেন, আমরা আগামী ক্লাসে এটার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই ক্লাসটা দেখার জন্য আপনারা সবসময় ভিজিট করবেন www.skills.gov.bd.com এ। আপনারা সবসময় এই ক্লাসটা পাবেন এবং আপনাদের ক্লাসে সহযোগী হবে যতদূর চেষ্টা করা হচ্ছে যে আপনারা সরকারের এই সুফল উদ্যোগ এবং ভালো প্রচেষ্টা আপনাদের যেভাবে উপকার হয় আপনারা এটা কাউন্ট করবেন। মানে দেশের এই ক্রান্তি লগ্নে আপনাদের জন্য যেটুকু চেষ্টা করা হচ্ছে আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আমরা সার্থক, আমাদের রাষ্ট্র সার্থক, আমাদের দেশের সরকার সার্থক, আমাদের ইচ্ছা সফল হবে, আমাদের সবকিছু সহজ হবে। তা আগামী ক্লাসে যে আলোচনা হবে সেটা হচ্ছে 2.4 সিমেট্রিক্যাল এবং অ্যাসিমেট্রিক্যাল নেটওয়ার্কের সংজ্ঞা, 2.5 সিরিজের সংযুক্ত জেনারেল 4 টার্মিনাল সিমেট্রিক্যাল নেটওয়ার্কের ক্যারেক্টারিস্টিক্স, ইম্পিডেন্স, প্রপাগেশন কনস্ট্যান্ট, এটেনুয়েশন কনস্ট্যান্ট, ফেজ কনস্ট্যান্টের ব্যাখ্যা। 2.6 সিরিজের যুক্ত জেনারেল 4 টার্মিনাল অ্যাসিমেট্রিক্যাল নেটওয়ার্কের ইটারেটিভ ইম্পিডেন্স, ইমেজ ট্রান্সফার কনস্ট্যান্ট এবং ইনসারশন লস। এইগুলো একটু দেখে আসলে কি হয়, যখন বসলেন তখন বুঝতে সহজ হয়, পরিচিত থাকে। তো ধন্যবাদ সবাইকে আজকের এই অনলাইন ক্লাসে। আল্লাহ হাফেজ।